টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা প্রথমেই কুইজ দিয়ে শুরু করব। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাহলে আজকে আমাদের গেস্ট কে আছেন, যেহেতু কুইজটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি দিয়ে আমরা শুরু করি তিনি যেদিন থাকেন। সুতরাং কুইজ তো থাকবেই, তার বাইরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে ট্যাক্স সিজন শেষ হয়ে গেছে, এটা ঠিক, কিন্তু অনেকেই আমরা আইআরএস থেকে আইডি যাচাইকরণের চিঠি পেয়ে যাচ্ছি। এই চিঠি পেলে কি করতে হবে, কেন পাচ্ছি, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এবং বিওআই অর্থাৎ রিপোর্টিং কেন জরুরি, এই বিষয়টি নিয়েও আমরা সময় থাকলে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে ট্যাক্স বা আর্থিক বিষয়ে আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধে হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং স্বাগত জানাচ্ছি টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা সামনে আছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততা সত্ত্বেও বা ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ প্রাণিত। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমরা তো বলেইছি, তার আগে সাধারণত আপনি আমাদের সঙ্গে যেদিন থাকেন সেদিন আমরা দুটো কুইজ দিয়ে থাকি। কুইজটা এই কারণে দেই না যে আমরা মানুষকে খুব বেশি আমরা জানাতে চাই যে ওনারা জানেন না আমরা জানি, সেরকম নয়। আমরা সব দর্শককে আমাদের সাথে একাত্ম করতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কুইজের। তো তেমনি আজকেও দুটো কুইজ আমরা দিয়েছি। আমরা স্ক্রিনে এখন দেখি কুইজটি, যে দুটো কুইজ আমরা দেখেছি। প্রথম কুইজটি যেটি আছে সেটি হচ্ছে ডু ইউ হ্যাভ টু রিপোর্ট বিওআই ফর অ্যান ইনঅ্যাক্টিভ কর্পোরেশন, এটা একটা। এবং দ্বিতীয়টা আছে ডু ইউ হ্যাভ টু রেসপন্স টু আইআরএস রিগার্ডিং আইডি ভেরিফিকেশন লেটার। এটার ইয়েস অর নো প্রশ্ন দুটো আছে। এখন আমরা যদিও দর্শকদেরকে দিয়েছি, আমরা এরকম করতে পারতাম যে সব শেষে যে এটা আলোচনা করতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে চাই না। আমরা প্রথমেই আপনার এই কুইজ দুটোর ইয়েস অর নো উত্তর দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করি। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। কুইজ যখন আমি কুইজগুলো নিয়ে আসি, আমি চেষ্টা করি যে মোস্ট রিসেন্ট যেই ঘটনা প্রবাহ অথবা যেই ঘটনাগুলো ঘটছে অথবা যেই ইনফরমেশনগুলো আমি মনে করি যে আমাদের দর্শকদের কাছে পৌঁছানো উচিত, সেগুলো নিয়েই আমি কিন্তু কুইজগুলো তৈরি করি। এবং আমি সাম্প্রতিক যেই সাবজেক্ট ম্যাটারগুলো আমাদের কভার করা উচিত অথবা আমাদের নিয়ে কথা বলা উচিত, সেই সাবজেক্ট ম্যাটারের উপরই কুইজ হয়ে থাকে। তো BOI stands for Beneficial Ownership Information। এটা ডিপার্টমেন্ট অফ ট্রেজারি অথবা US ট্রেজারির একটা নূতন কার্যক্রম, এবং এই নূতন লতে এসে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট অথরিটি ওরা চাচ্ছে যে প্রত্যেকটা বিজনেসকে, কিছু ছাড় আছে, কিছু কিছু বিজনেসকে এর থেকে রেহাই দেওয়া হয়েছে, কিন্তু সকল ব্যবসাকে বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন, এটা একটা অনলাইন রিপোর্টিং, এটা রিপোর্ট করতে হবে। তো ইনঅ্যাক্টিভ কর্পোরেশনস অথবা বিজনেসেস এরা কিন্তু ছাড়ের মধ্যে পড়েছে। মানে যেই বিজনেসটা, যেই কর্পোরেশন অথবা LLC নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, যারা
ব্যবসা করছে না তাদেরকে এই রিপোর্টিং থেকে ছাড় দেয়া হয়েছে। অতএব প্রশ্নটি হচ্ছে ইনঅ্যাক্টিভ কর্পোরেশনকে বিওআই রিপোর্টিং করতে হবে কি না, তো উত্তর হচ্ছে না, নো। জি, আচ্ছা, তাদেরকে এই রিপোর্টিং থেকে ছাড় দেওয়া হয়েছে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এটাও কিন্তু খুব সাম্প্রতিক, অনেক ঘটছে। অনেকেই বলছে যে আমি আইআরএস থেকে চিঠি পেয়েছি, আমাকে আইডি ভেরিফাই করতে হবে। কেন করতে হবে? আমি 15 বছর 20 বছর ধরে ফাইল করি, আপনার সাথেই করি, অথবা বিভিন্ন জায়গায় করেছি, কখনো এই ধরনের চিঠি আমি পাইনি, এই চিঠিটা কেন পাচ্ছি? এবং আমাকে এটা রেসপন্স করতে হবে কিনা এই চিঠির। তো আইআরএস থেকে সবচেয়ে বড় কথা আমাদেরকে জানতে হবে এই চিঠিটা কখন জেনারেট করে। যখন আইআরএস একটু আইডেন্টি থেফটের গন্ধ পায় কোনো একটা ফাইলে, আইদার সেটা আমি করেছি অথবা আমার নামে অন্য কেউ করেছে, কোনো না কোনোভাবে আইআরএস যদি সন্দেহ করে ফাইলটা লেজিট না, তখন ওরা এই আইআরএস চিঠিটা জেনারেট করে এবং এই আইআরএসের চিঠিটাকে মেল করে। এবং আপনি আপনার ট্যাক্স ফাইল হোল্ড আপ হয়ে যাবে আপনি যতক্ষণ না পর্যন্ত এই চিঠির রেসপন্স করছেন। এবং এই চিঠির রেসপন্স মূলত কিন্তু অনলাইনে করতে হয়। অতএব আপনারা অনলাইনে গিয়ে এই চিঠির উত্তর দিবেন, অথবা আপনি irs.gov-এ গিয়ে আপনি, ওরা একটা অনলাইন টুল দিবে আপনাকে, সেখানে গিয়ে আপনি আইডি ভেরিফাই করবেন। এবং এই আইডি ভেরিফিকেশন করার পরও 90 ডেজ আইআরএস বলছে যে সময় লাগে আপনার ট্যাক্স ফাইলটা প্রসেস করতে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস। আপনারা যারাই আইআরএসের 5071C অথবা এই জাতীয় আরও 3টা নাম্বার আছে, যারা এই চিঠিগুলো পাবেন, অবশ্যই আপনারা এটার রেসপন্স করবেন। কিভাবে? irs.gov-এ গিয়ে অনলাইনে টুলে গিয়ে আপনি এটার রেসপন্স করবেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। দুটো কুইজ এবং যেটা আপনি বলছিলেন যে আমরা খুব সাম্প্রতিক বিষয় নিয়ে কুইজগুলো দিয়ে থাকি এবং আজকের আলোচনাও এই কুইজের উপরেই নির্ধারণ করি আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি। তো সে কারণে আমরা যে দুটো কুইজ আমরা দিয়েছি, একটি হচ্ছে আইআরএসের যদি আমরা চিঠি পেয়ে থাকি সেটা রেসপন্স করতে হবে কি হবে না সেটার উপরে, আর একটা হচ্ছে বিওআই এর বিষয় নিয়ে। তো আমরা অবশ্যই আপনার শেষেরটা দিয়ে আমরা একটু আলোচনা হয়তো শুরু করব যে এই আইআরএস থেকে চিঠি যাচাই যেটা আমরা পাচ্ছি, সেটা যাচাই কারণে যে চিঠিগুলো আমরা পাচ্ছি সেটা পেলে কি করব না করব, আপনি হয়তো একটু সংক্ষিপ্ত আকারে বললেন, কিন্তু আরও বিস্তারিত আকারে আমরা আপনার কাছে জানতে চাইব। এই প্রশ্নগুলো আমরা আসবো, তবে আমরা একটি ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির পরে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা আইআরএসের থেকে চিঠি পেলে কি করব সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা কথা বলবো, তবে একটি বিরতির পরে। আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতুয়া এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, আমরা বিরতির আগে কুইজ নিয়ে কথা বলেছি, কুইজের উত্তর দিয়েছি, একটি হ্যাঁ উত্তর একটি না উত্তর হয়েছে। তো এখন আমরা এই কুইজ থেকেই মোটামুটিভাবে যে আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করছি। প্রথমেই আমি একটু যেতে চাই যে আইআরএস থেকে, কারণ বেশ কিছুদিন আগে, মাস দুয়েক আগে ট্যাক্স সিজন শেষ হয়ে গেছে
এখন বিভিন্ন কারণে আমাদের কাছে আইআরএস থেকে চিঠি আসছে, সেটা আইডি যাচাইকরণের জন্য হতে পারে বা অন্য কোনো কারণের জন্য, অডিটের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো এই যে চিঠিগুলো আসছে যে ফাইল করার পর, সেটা হয়তো যে ইন্ডিভিজুয়াল হতে পারে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, এটা কি তারা মনে করছে যে আমরা কোনো জালিয়াতি করেছি, যদি বাংলা ভাষায় বলি, বা এটা আমরা কি অনিচ্ছাকৃতভাবে করেছি, বা কোন ভুলের কারণে, কি কারণে এই ধরনের চিঠি আসছে? এবং চিঠি আসলে অনেকে আমরা আমাদের ব্যস্ততার মাঝে চিঠিগুলো খুলি না, পড়ি না, দেখি না। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না বা সমস্যা আছে কি না, এই বিস্তারিত বিষয়গুলো যদি আপনি আলোচনা করেন, তাহলে যারা ইতিমধ্যে পেয়েছে এবং আগামীতে যারা এই চিঠি পাবে, তারা যাতে একটু সচেতন হন এবং আইআরএস এই চিঠির ব্যাপারে রেসপন্স করেন। আপনার এ বিষয়ে কি মতামত আছে জনাব পারভেজ কাজী? ধন্যবাদ রানা ভাই। গত সপ্তাহের একটা ঘটনা দিয়ে আমি শুরু করি, এবং সেই কারণেই কিন্তু আমি আজকের এই বিষয়বস্তু ডিসাইড করেছি যে এটা নিয়ে কথা বলবো। গত সপ্তাহে আমাকে আমার একজন ফাইলার সে ফোন করলো, তার রিফান্ড চেক এখনও আসেনি। তো সে আর্লি মার্চে ফাইল করেছে, অতএব তার এর মধ্যে রিফান্ড চেকটা এসে যাওয়ার কথা ছিল, তো আসেনি। আমি একটু কৌতূহলী হয়ে irs.gov-এ গিয়ে আমি তার রিফান্ড স্ট্যাটাসটা চেক করলাম। রিফান্ড স্ট্যাটাসে দেখাচ্ছে যে আইআরএস এটা রিসিভ করেছে এবং এটা সেকেন্ড ফেজ প্রসেসিংয়ে আছে। এর অতিরিক্ত আর কিছু নাই। রিফান্ডটা এখনও কমপ্লিট হয় নাই, প্রসেসিংটা, এবং তার চেকও ইস্যু হয় নাই। তো আমি ওনাকে ফোন করলাম, দেখার পর আমি বললাম যে ভাই, আপনি কি আইআরএস থেকে কোনো চিঠি কোনো কিছু পেয়েছিলেন? তো উনি উত্তর দিলেন যে হ্যাঁ, আমি একটা আইডি ভেরিফিকেশন সংক্রান্ত একটা চিঠি পেয়েছিলাম। তো আমি ভাবলাম যে আমি তো কখনো এই ধরনের চিঠি পাই নাই, এটা কেন আসলো? তো আমি গুরুত্ব দেই নাই এবং চিঠিটা এখন হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম যে ভাই, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চিঠি ছিল, এটা আপনি পাওয়া মাত্র যদি আমাদের সাথে যোগাযোগ করতেন তো আমরা এটাকে সলভ করতে পারতাম। আপনাকে আনিয়ে নিতে হতো অফিসে, এবং অফিসের আমরা যে কোনো একজন আপনাকে সাহায্য করতাম এই প্রসেসটাকে, অনলাইন টুলটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা করে। বোঝে না, ওটা তো আমিও পারতাম, কিন্তু আমি আসলে জিনিসটাকে গুরুত্ব দিই নাই। তো আমি বললাম যে ভাই, এখন আপনার এই যেহেতু আপনি এই চিঠিটা পেয়েছেন, চিঠিটা আপনার হাতে নাই, আপনি আইআরএসকে ফোন করে কিন্তু চিঠির একটা কপি আনতে পারেন, এবং সেটা হচ্ছে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম 1-800-829-1040। আপনি এই নাম্বারে কল দেন, আইআরএস আপনাকে চিঠির কপিটা দিবে। আর ইন দ্য মিন টাইম আপনার কি কোনো অনলাইন অ্যাকাউন্ট আছে? উনি বললেন যে না, আমার কোনো অনলাইন অ্যাকাউন্ট নাই আইআরএসের সাথে। আমি বললাম যে সবচেয়ে ভালো হয় আপনি একটা অনলাইন অ্যাকাউন্ট খুলে ফেলেন। তো খুলে ফেললে ওই চিঠিটার আর দরকার হবে না, আপনি চিঠিটা নিজেই পাবেন, এবং ওই আইডি ভেরিফিকেশন যেটা করতে বলেছে ওটাও আপনি তখন করতে পারবেন। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন আমাকে কি ডকুমেন্টস সাথে থাকতে হবে যেটা নিয়ে আমি আইডি ভেরিফাই করব। তো আমি বললাম যে সর্বপ্রথম ওরা বেশি গুরুত্ব দেয় ইউএস ড্রাইভার লাইসেন্স আপনার, অথবা কোনো স্টেট নন ড্রাইভার্স আইডি অথবা স্টেট আইডি নিয়ে আপনাকে বুঝতে হবে। যদি না থাকে দেন ইউএস পাসপোর্ট অথবা ইউএস পাসপোর্ট কার্ডও আপনাকে হেল্প করবে। আর যেই ইনফরমেশনগুলো আপনার সাথে থাকতে হবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, এবং আপনার ট্যাক্স ফাইলটা হাতে থাকতে হবে, এবং প্রায়র ইয়ার ট্যাক্স ফাইলও অনেক সময় দরকার পড়ে থাকে। তো এখানে একটা কথা বলে রাখি, উনি বলছেন যে আমার ঠিকানাটা চেঞ্জ হয়েছে,
ট্যাক্স ফাইলের ঠিকানা ছিল যেটা এটা, ছিল, হ্যাঁ, এখন আমার আরেকটা হয়েছে। এখনকার ঠিকানা এটা। আমি যখন আইডি ভেরিফিকেশন করব, আমি কি আমার ট্যাক্স ফাইলের ঠিকানাটা মানে আগের ঠিকানা ব্যবহার ব্যবহার করব? করব না বর্তমানটা করব? বর্তমান করব। আমি বললাম যে ভাই খুব ভালো প্রশ্ন, এটা ভাগ্যিস আপনি প্রশ্ন করেছেন, না হয় আমি নিজের থেকে এটার উত্তর দিতাম না। তবে এটা জেনে রাখেন, আপনার কারেন্ট অ্যাড্রেস আপনাকে ব্যবহার করতে হবে। আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, অতএব যাই হয়েছে কিন্তু current use হতে হবে। ট্যাক্স ফাইলে যেই ঠিকানায় থাকুক আপনাকে নতুন ঠিকানা ব্যবহার করতে হবে। এবং উনি তখন আমাকে আরও কিছু প্রশ্ন করলেন, আমি সেগুলো উত্তর দেওয়ার পর ভদ্রলোক নিজে আইডি ভেরিফিকেশন করে ফেলেছে। কিন্তু করে ফেলে উনি আবার আমাকে ফোন করেছেন। উনি বললেন যে আমি আইডি মিতে গিয়েছিলাম, ওদের সাথে আমি ভিডিও চ্যাট করেছি এবং সাকসেসফুলি আমার আইডি ভেরিফিকেশন হয়ে গেছে। ডু আই হ্যাভ টু ডু এনিথিং? আমাকে কি আর কিছু করতে হবে? কিনা? আমি বললাম যে আপনি আইআরএসের ওই পেজে ফেরত যান এবং আপনাকে ট্যাক্সের উপর কিছু কোশ্চেন করবে, সেগুলো কি আপনি অ্যান্সার করেছেন? বলে যে না, আমি তো আইডি ভেরিফিকেশন করে ফেলেছি। তো আমি বললাম যে আবার আপনি irs.gov-এ যান, আপনি অনলাইনে গিয়ে ঢুকে ওই পার্টটুকু শেষ না হওয়া পর্যন্ত আপনার কিন্তু এটা কমপ্লিট হয় নাই। তো উনি গিয়ে ওটা করলেন, করার পর আবার ফোন করলেন, বললেন যে ভাই এখন আমি রিফান্ড কবে পাবো? আমি বললাম যে ভাই রিফান্ড তো অনেক আগেই আসা উচিত ছিল, আপনি যদি আইডি ভেরিফাইটা করতেন আগেই আসতো। কিন্তু আজকের থেকে আইআরএস বলে যেদিন আপনি ভেরিফাই করেন সেদিন থেকে দে টেক অ্যাবাউট 9 উইকস টু কমপ্লিট দ্য প্রসেস, এবং তারপর আপনার রিফান্ড চেক আইদার আপনাকে মেল করবে অথবা আপনার ব্যাংকে দিবে। তো আনফর্চুনেটলি আপনি একটা লং প্রসেসে পড়ে গেছেন, তো আপনার কিছু করার নাই, কমপক্ষে 2 মাস অপেক্ষা করতেই হবে। এবং এরপর থেকে আপনি প্রত্যেক বছর ট্যাক্স ফাইলিংয়ের আগে, ইউজুয়ালি এটা ডিসেম্বর, মানে 2024-এর ডিসেম্বরে আপনি আইআরএস থেকে একটা চিঠি পাবেন এবং সেখানে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। উইদাউট পিন আপনি কিন্তু ফাইল করতে পারবেন না। এটা মাথায় রেখেন যে যখন আমাদের কাছে ট্যাক্স ফাইল করতে আসবেন পিন নাম্বারটা অবশ্যই আইআরএস-এর ওই পিন নাম্বারটা কিন্তু আবার হারিয়ে ফেলেন না, ওটা সাবধানে রেখেন এবং ফাইলিংয়ের সময় ওটা আমাদের কাছে নিয়ে আসবেন। তো এই হচ্ছে আইআরএস আইডি ভেরিফিকেশন প্রসেসটা বললাম। এবং এটা কেন প্রশ্ন উঠে থাকে, এটা কিন্তু আমাকেই প্রোটেক্ট করার জন্য আইআরএস এই আইডি ভেরিফিকেশনটা করে, এবং আমার রিফান্ড যেন আরেকজন নিয়ে না যায় সেটাকে থামাবার জন্য। তো অতএব এটা কিন্তু আমার এগেনস্টে কাজ করে না, ইনফ্যাক্ট ইট ওয়ার্কস ফর মি, আমার পক্ষে কাজ করছে। এবং এটা পেয়ে নার্ভাস হওয়ার কিছু নাই। আনফর্চুনেটলি নানাভাবে আমাদের আইডিগুলো এক্সপোজড এবং আইডেন্টিটি থেফট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই টেকনোলজির যুগে। তো অতএব আইডি ভেরিফিকেশন যদি আইআরএস চায়, এবং এতে আপসেট হলাম আমি ওই ফাইলারের কাছে, প্রিপেয়ারের কাছে ফাইল করি, তারা হয়তো আমার ইনফরমেশন প্রোটেক্ট করে না, এই ধরনের চিন্তা ভাবনাগুলো না রাখাই উচিত। নানাভাবে আইডেন্টিটি হচ্ছে, এক্সপোজড হচ্ছে, থেফট হচ্ছে, এবং প্রথমবার যারা ফাইল করে অনেক সময় তারাও এটার মধ্য দিয়ে যেতে হয়। ফার্স্ট টাইম ফাইলার অনেক সময় দেখা গেছে যে শুধু ফার্স্ট টাইম ফাইলার বলেই তার আইডিটাকে আইআরএস একটু ভেরিফাই করে নিল। তো এটা কি একবার হয়ে গেলে আর দ্বিতীয়বার করার দরকার পড়ে না, নাকি যেটা বললেন প্রতি বছরই পিন নম্বর দিয়ে তাকে আসবে, এবং এটা ধরেন 5-6 বছর আপনি পিন পাবেন। আচ্ছা, তো উইদাউট পিন এই ফাইলটাকে কিন্তু অনলাইনে সাবমিট করা যাবে না, ইলেকট্রনিক্যালি। আচ্ছা, এবং ইলেকট্রনিক্যালি
সাবমিট করতে হলে পিন নাম্বারটা লাগবে। পিন নাম্বারটা কি বছর বছর চেঞ্জ হয় না? প্রত্যেক বছর চেঞ্জ হয়ে যাবে? প্রত্যেক বছর চেঞ্জ হয় এবং পিনটা আপনাকে 5-6 বছর দেওয়ার পর আমরা অনেক সময় দেখেছি আইআরএস চিঠি লিখেছে যে তোমাকে এখন থেকে আর পিন ইউজ করতে হবে না, তো তখন থেকে আর তাকে পিন ইউজ করতে হয় না। এক্ষেত্রে তো আপনি ইন্ডিভিজুয়ালের কথা বললেন, ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স ফাইলারদের কথা বললেন, তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কি এই ধরনের আইডি যাচাই করার প্রয়োজনীয়তা আছে বা পড়ে? ব্যবসায়ী প্রতিষ্ঠানদের সম্ভাবনা অনেক কম, যেহেতু আইডিটা কম্প্রোমাইজড হয় অথবা ফ্রডুলেন্ট ট্যাক্স ফাইলিং হয় যখন আপনার রিফান্ড আমি নিয়ে নিতে চাই। তখন ব্যবসা প্রতিষ্ঠানের ফাইলে কিন্তু কোনো রিফান্ড নাই। আপনার লস যদি হয়ে থাকে আপনি লসটাকে দেখাবেন, পার্সোনাল ফাইলে যদি ক্যারি ফরওয়ার্ড করার সুযোগ থাকে সেটা করবেন। ওর জন্য ব্যবসা প্রতিষ্ঠানে আইডেন্টিটি থেফট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তারপর করতে হয় অনেক সময়। তারপরও যদি আইআরএস আপনাকে, আমি এই চিঠির নাম্বারগুলো ঠিক নেই, 5717C 5747C এই ধরনের চিঠিগুলো যদি আপনাকে ইস্যু করা হয় অবশ্যই এটাকে কিন্তু অনলাইনে গিয়ে করতে হবে। হ্যাঁ, কোনো কারণে আপনি অনলাইনে কিছুতেই করতে পারছেন না, আপনার সেই ধরেন অনলাইনে অ্যাক্সেস নাই অথবা কিছু নাই, ইন দ্যাট কেস তখন বলা হয় যে এটা লাস্ট অপশান হচ্ছে ওই চিঠির মধ্যে একটা ফোন নাম্বার থাকে, ওই ফোন নাম্বার ফোন করে আপনি ওদের সাহায্য চাইবেন। তখন আইআরএস আপনাকে এই আইডি ভেরিফিকেশন ওরা নানাভাবে করে থাকে, কখনো আপনাকে বলে থাকে লোকাল আইআরএস অফিসে ফিজিক্যালি যাওয়ার জন্য, আপনি ফিজিক্যালি যাবেন, পার্সোনালি যাবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ওরা বলে দিবে এবং ওই অফিস সাহায্য করবে আপনাকে এই আইডি ভেরিফিকেশনটা করতে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন, কারণ অনেকেই ইতোমধ্যে আমার জানা মতে অনেকেই এই ধরনের চিঠি পাচ্ছে আইডি ভেরিফিকেশন এবং সেই সাথে কিছু কিছু অডিটের চিঠিও পায়। তো এই যে আপনি আইডি ভেরিফিকেশন বললেন, অডিটের ক্ষেত্রেও তো অনেক সময় হতে পারে, হয়তো আইডি ভেরিফিকেশন না হলে যে অন্য কোনো কারণে অডিটের যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি করণীয় আছে? আইআরএস অথবা স্টেট এজেন্সির যে কোনো চিঠি কখনো অবহেলা করতে নাই এবং আমরা রিকমেন্ড করি যে এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেসপন্স করা, এটাকে ফেলেও রাখতে নেই। অনেক সময় কিছু চিঠি একটু লেটও হয়ে যায়, ধরেন ট্যাক্স ফাইলিং চলছে, আমরা অত্যন্ত বিজি, এর মধ্যে কেউ একটা চিঠি পেয়েছে এবং ট্যাক্সের শেষের দিকে যখন মানে আমাদের নাভিশ্বাস, তখন এসে বলছে যে ভাই এই চিঠির একটা রেসপন্স দেন। তো ইউজুয়ালি আমরা বলে থাকি যে ওখানে একটা নাম্বার আছে, ফোন করে আপনি টাইম সিক করেন, টাইম চান যে আমি এটার রেসপন্স দিব, কিন্তু আমি নিজে প্রিপেয়ার্ড না, আমার প্রিপেয়ারার আমাকে প্রফেশনাল সাহায্য করবে, কিন্তু সে অত্যন্ত খুবই ব্যস্ত, ওরা কিন্তু আপনাকে সময় দেয়। কিন্তু চিঠিটাও পারভেজ আপনি ব্যস্ত ছিলেন, আপনার কাছেও আসি নাই, মনে করছি সিজনটা শেষ হোক। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ইন দ্য মিন টাইম চিঠিটার রেসপন্স টাইম ছিল, রেসপন্স টাইম পার হয়ে গেছে, তারপরও আপনি উত্তর দিতে পারেন, কিন্তু আমরা রিকমেন্ড করি আপনি রেসপন্স টাইমের মধ্যে উত্তর দিবেন। আর আইআরএস যখন রিভিউতে ফেলে ফাইল অথবা অডিটে ফেলে, অডিট 3 প্রকার। একটা হয়ে থাকে ওরা কিছু তথ্য নিয়ে অডিট করে থাকে অথবা রিভিউ করে থাকে, কিছু রিভিউ আছে খুব ভেরি সিম্পল, আইআরএস থেকে চিঠি আসছে যে তোমার W2 ইনফরমেশনগুলো তুমি যা ট্যাক্স ফাইলে লিখেছ আমাদের ইনফরমেশন, আমাদের সিস্টেমে এটা ম্যাচ করে না,
অতএব তুমি তোমার W2, 1099 এগুলোর কপি আমাদেরকে পাঠাও। তো এই চিঠিটা যদি কেউ বুঝতে পারে, আমি তাদেরকে বলি আপনাকে আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। আপনি আপনার W2গুলো আপনার ফাইলের মধ্যেই আছে, 1099 হোয়াট এভার দ্য ডকুমেন্টস IRS যেগুলো চাচ্ছে সেগুলো কপি করে IRSকে ওরা ফ্যাক্স নাম্বার দিয়ে থাকে, ওদেরকে পাঠিয়ে দেন। অনেক সময় IRS কোনো পার্টিকুলার এক্সপেন্সের, ধরেন আপনি দেখিয়েছেন যে আপনি $3000 ডোনেট করেছেন, এটার সাপোর্টিং ডকুমেন্টস চেয়ে বসে। তো সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে IRS, ধরেন আপনি ডোনেট করেছেন চ্যারিটেবল গিভিংসের মধ্যে গিয়ে এটা দেখিয়েছেন 3000, 5000 হোয়াট এভার ইট ইজ। IRS দেখতে চায় যে আপনি পেমেন্টটা চেকে করেছেন, কপি অফ দ্য চেক, ওদের কাছ থেকে রিসিট পেয়েছেন আপনি যে ওটা একটা নট ফর প্রফিট অর্গানাইজেশন, 501(c)(3 চ্যারিটি, ওদের সেই আইডি নাম্বারটা দেখতে চায়। এবং পরবর্তীতে IRS অতিরিক্ত চায় যে আপনি এই ডোনেট করার পর ওরা আপনাকে একটা চিঠি দিয়েছিল আপনার চ্যারিটির জন্য, আপনাকে ধন্যবাদ জানিয়ে যে চিঠি দিয়েছে, ওই চিঠিটার কপি। এই 3টা জিনিস IRSকে দিয়ে দিলে এই রিভিউ শেষ। অনেক রিভিউ আছে যেগুলো ধরেন রেসপন্স করা সম্ভব না, অথবা আপনার কাছে ওই পার্টিকুলার আইটেমের, ধরেন আপনি ট্যাক্সি ড্রাইভার, আপনি ফাইল, অথবা উবার ড্রাইভার, আপনি ফাইল করেছেন, গ্যাসোলিন এক্সপেন্স দেখিয়েছেন $10,000, কিন্তু এটার কোনো রিসিট নাই আপনার কাছে। এইসবের জন্য আমি সবসময় বলে থাকি যে আপনারা একটা ডেডিকেটেড ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং সেটা দিয়ে গ্যাসোলিনগুলো কিনেন, বিজনেসের জন্য যা যা খরচ ওটা দিয়ে করেন। এক ভাই বলছিল, পাঁচ ভাই আমি যোগ করে দেখছি আমার 7,800 হয়, 10,000 তো হয় না। আমি বললাম যে ভাই তো 7,800ই দেন, 10,000 হচ্ছে না, তো আপনি 2,200 টাকা ডিসঅ্যালাউ করবে ওরা, কিন্তু যেটা হচ্ছে এটাই দেই আমরা, না হয়তো পুরাটাই ডিসঅ্যালাউ করতে বসেছে। তো ওর জন্য এনি লেটার, এনি অডিট, এনি লেটার, অনেক সময় দেখা যাচ্ছে CP2000 এই চিঠিটা খুব সচরাচর লোকজন পেয়ে থাকে যারা ফাইলিংয়ে কোনো ইনফরমেশন মিস করে। তো IRS বলছে যে তুমি রিপোর্ট করেছো তোমার স্কেডিউল সিতে এই ইনকাম, কিন্তু আমরা দেখছি আরও একটা জায়গা থেকে তুমি 20,000-এর 1099 পেয়েছো, সেটা এখানে ইনক্লুড করো নাই। তো সেটা আপনাকে দেখতে হবে, এবং যদি সেরকম মিসম্যাচ কিছু হয়ে থাকে, এই চিঠিগুলো অটো জেনারেট করে। এটা কিন্তু IRS যে পিক করেছে এবং চিঠি দিয়েছে তা না, এটা যখন ইনফরমেশন মিসম্যাচ হয় তো কম্পিউটার এগুলোকে পিক আপ করে এবং ওরা এই চিঠিগুলোকে পাঠায়। তো ডেফিনেটলি এটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং আপনি এটাকে কিভাবে রেসপন্স করবেন সেটা আপনার কিনা আদৌ, এবং যদি না হয়ে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি মেডালিয়ান ওনার, আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা আমার বিজনেস EIN ব্যবহার করা হয়েছে, কিন্তু ওই ক্রেডিট কার্ড ইনকামগুলো ছিল আমার ড্রাইভারের, আমার না। তো ওই জায়গাটা চিঠি দিয়ে IRSকে এক্সপ্লেইন করতে হবে এবং পরিষ্কার করে দিতে হবে যে তুমি যেই বলছো যে 1099K অংশটুকু আমি দেখাইনি, ইট বিলংস টু মাই ড্রাইভার, এবং সে তার ট্যাক্স ফাইলে এটা দেখিয়েছে। আপনি একটা আলোচনার মধ্যে দিয়ে বলেছিলেন যে মনে করেন উবারে চলেও যে খরচটা হয় সে খরচের একটা রসিদ রাখতে হয় বা একটা কার্ড ব্যবহার করার কথা বললেন। তো মনে করেন যে কেউ 1099-এ কাজ করে, তো সেক্ষেত্রে যদি তার তো দৈনন্দিন খরচের অনেকগুলো আইটেম আছে যেগুলো বাদ দিয়ে করা যেতে পারে, তো সেক্ষেত্রে কেউ হয়তো উবার চড়ছে, উবারে প্রতিনিয়ত তাকে চড়তে হয় বা খরচ হয়, সে কিভাবে ওই রিসিপ্টটা কিভাবে দেখাবে, খরচের রিসিপ্টটা কিভাবে দেখাবে? উবারদের খরচটা তো হয়তো অনলাইনে হচ্ছে।
ও আপনি বলছেন এখানে যে আরেকজন যে উবার ব্যবহারকারী। ব্যবহারকারী, হ্যাঁ, সে তো 1099 এ কাজ করে অন্য জায়গায়, হ্যাঁ, তাকে যেতে উবার তো উবারে পেমেন্টটা তাকে করতে হয় ক্রেডিট কার্ডে। হ্যাঁ। তো সে ক্রেডিট কার্ডে এগুলো তো স্টেটমেন্ট থাকে, সেখানে উবারে সে যে পে করেছে এই ওটা ওই ব্যাংকের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসতে আছে। হবে? ক্রেডিট কার্ড কোম্পানি আচ্ছা। পাঠাবে তাকে। আচ্ছা, আচ্ছা। ওটা তো প্রত্যেক মাসে পাঠায় স্টেটমেন্ট, আচ্ছা। স্টেটমেন্টগুলোকে রাখতে হবে। এবং আমরা এটা কি যেটা ক্রেডিট কার্ডে, ডেবিট কার্ডে হলে হবে না? যদি ডেবিট কার্ড করলেও হবে, তখন ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ওই সেটাই আমি হ্যাঁ, বলছি। তো আইদার ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্রেডিট কার্ড স্টেটমেন্টে এটা জাস্টিফাই করবে তার খরচটা। কিন্তু তাকে যেটা করতে হবে ওই স্টেটমেন্টের মধ্যে কোন দিন সে বিজনেস ইউজ করেছিল উবারে আর কোন দিন তার পার্সোনাল ইউজ হয়েছিল, এটাকে কিন্তু তাকে একটু ভেঙে নোটে লিখে রাখতে হবে। আচ্ছা। যেহেতু সে হয়তো বন্ধুর বাসায় গেছে উবারে করে, অথবা কারো বাচ্চার জন্মদিন অ্যাটেন্ড করতে গেছে উবারে করে, সেটা কিন্তু ডিডাক্টেবল নয়, সেটার এক্সপেন্স সে দেখাতে পারে না। ওর জন্য তার একটা সিস্টেম থাকতে হবে, আইদার স্টেটমেন্টের উপরইও নোট লিখে রেখেছে যে বিজনেস ইউজে কিভাবে ইউজ হয়েছে, কোথায় ইউজ হয়েছে, কোথায় গিয়েছিল। তো উপরে একটা ইন্ট্রো দিয়ে লিখে দিল হয়ে গেল যে এই ডেটগুলো আমার বিজনেসের ইনফরমেশনগুলো তাকে রাখতে হবে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ ছিল, যে আইআরএস থেকে যদি আইডির যাচাই বা যে কোনো ধরনের অডিটের চিঠিপত্র যেটাই আসুক না কেন, সেটা আমরা যেন অবহেলা না করি। আমরা খুব গুরুত্বের সঙ্গে এটা বিবেচনায় এনে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলোকে আমরা স্যাটাসেট করে ফেলতে পারি, তাহলে আমাদের কিন্তু হ্যাসেল বা আমাদের ঝক্কি ঝামেলাটা কম হবে। তো অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। এখন আমরা একটু ওই বিওআই যেটা আপনি বলেছিলেন, বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন নিয়ে একটু কথা বলতে চাই, যে আসলে এটা কি, এটা কাদের জন্য প্রযোজ্য, বা বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশনের মাধ্যমে ইউএস ট্রেজারিতে কাদেরকে রিপোর্ট করতে হবে, কাদেরকে রিপোর্ট করতে হবে না, কারা এলিজেবল নয়, কি ধরনের অর্গানাইজেশন এর আওতাভুক্ত বা কি ধরনের অর্গানাইজেশন এর আওতাভুক্ত নেই, এইগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ। বিওআই, বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং, এটা সম্পূর্ণভাবেই নতুন। এটা 2024 পহেলা জানুয়ারি থেকে ইনঅ্যাক্ট করা হয়েছে এবং এটার আওতায় সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো এসেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের যে ওনারশিপ ইনফরমেশনটাই মূলত আইআরএস খুঁজছে এবং ইউএস ট্রেজারি, এবং এটা রিপোর্ট করতে হচ্ছে ফিনসেন স্ট্যান্ডস ফর ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট। ওরা হচ্ছে ইউএস ট্রেজারিরই একটা অঙ্গ এবং ওরা এটা ম্যান্ডেটরি করেছে ফর মোস্টলি অল বিজনেস। এর মধ্যে থেকে যেই বিজনেসগুলোকে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিকিউরিটিজ রিলেটেড যেই ব্যবসাগুলো, তাদেরকে এটা করতে হবে না। লার্জ কর্পোরেশন, তাদেরকে এটা করতে হবে না। নন প্রফিট অথবা 501(c)(3) চ্যারিটি যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো, তাদেরকেও এটা করতে হবে না। সোল প্রোপ্রাইটারশিপ, তারাও এখান থেকে রেহাই। ইনঅ্যাক্টিভ কর্পোরেশন, একটু আগে আমি বললাম, হ্যাঁ, তাদেরকে করতে হবে না। ব্যাংকস, ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যাকাউন্টিং ফার্মস, এরকম একটা 25টার মতো ক্যাটাগরিকে ওরা ধার্য করে দিয়েছে ও এই রিপোর্টিং থেকে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। এখন যাদেরকে এটা করতে হবে তাদের কি কি ইনফরমেশন লাগবে? সর্বপ্রথম লাগছে যে লিগ্যাল নেম অফ দ্য বিজনেস, সংক্ষেপে 3 মিনিটে তাড়াতাড়ি বলি। ট্রেড নেম অথবা ডিবিএ নাম যদি কিছু থেকে থাকে সেটা, ইআইএন নাম্বার অফ দ্য বিজনেস, কারেন্ট অ্যাড্রেস অফ দ্য বিজনেস এবং জুরিসডিকশন, মানে বিজনেসটা কোথায় ফর্ম হয়েছিল। ইফ ইট ইজ ইন নিউ ইয়র্ক স্টেট, দেন নিউ ইয়র্ক স্টেট, সেই ইনফরমেশনটা লাগবে। এবং প্রত্যেকটা ওনারের, যতজন ওনার আছে প্রত্যেকটা ওনারের নাম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস লাগবে।
এই ইনফরমেশনগুলো মূলত দিয়ে যারা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিক চাইলে তারাও নিজেরা এই রিপোর্টিংটা করতে পারে। এবং এই রিপোর্টিংয়ের রুল হচ্ছে যারা 2024-এর আগে যেই কর্পোরেশন বিজনেসগুলো ফর্ম হয়েছে তাদেরকে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য। আর যে কোম্পানিগুলো 2024-এ ফর্ম হয়েছে তাদেরকে কিন্তু সময় দেওয়া হয়েছে মাত্র 30 দিন, 30 ডেজ। মানে যেদিন থেকে কোম্পানি ওপেন করেছে তার থেকে 30 দিনের মধ্যে এটাকে রিপোর্ট মানে কেউ যদি জানুয়ারি মাসে করে তাহলে জানুয়ারি মাস থেকে মার্চ 30 দিন যদি আমরা ধরে নিই। না, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, জানুয়ারির 15 করেছে, ফেব্রুয়ারির 15-র মধ্যে তাকে করতে হবে এইটা। আর একটা হচ্ছে এর পরবর্তীতে কোনো রিপোর্টিং রিকোয়ারমেন্টস আছে কিনা অনেকের প্রশ্ন। হ্যাঁ, যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে ওই কোম্পানি ইনফরমেশনে, ধরেন একজন পার্টনার চলে গেছে, আরেকজন এসেছে, অথবা ওদের ঠিকানা পরিবর্তন হয়েছে, তখন সেটাকে ওর জন্য ওরা ফাইলিং টাইপ জানতে চায়। একটা হচ্ছে ইনিশিয়াল ফাইলিং, আরেকটা হচ্ছে কারেকশন ফাইলিং অথবা অ্যামেন্ডমেন্ট ফাইলিং। আপনার যদি কোনো কিছু পরিবর্তন হয়ে থাকে সেটাকে কারেক্ট করার জন্য আপনাকে ফাইল করতে হবে। এটার জন্য একটা পেনাল্টি অ্যামাউন্ট ধার্য করা হয়েছে, সেটা একটু বলে নেই, এটা অনেক বেশি। কেউ যদি এটা উইলফুলি ইচ্ছাকৃতভাবে এটা রিপোর্টিং না করে তাহলে তাকে পেনাল্টি করা হবে $591 পার ডে, ম্যাক্সিমাম $10,000। তো অতএব এটাকে আপনারা সকলকে বলছি খুব সিরিয়াসলি নেবেন। এবং এটা ফাইলিংয়ের জন্য যে ওয়েবসাইটটা আছে সেটা একটু বলে নেই, boi-filing.fin.gov/file BOIR। এই জায়গায় গিয়ে আপনারা এই রিপোর্টিংটা নিজেরা করতে পারেন, অথবা যদি কোনো ট্যাক্স প্রফেশনের সাহায্য প্রয়োজন মনে করেন আপনার তার সাথেও যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আসলে গুরুত্বপূর্ণ আজকে দুটো বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। সত্যি আজকে যারা অন্তত এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা যথেষ্ট উপকৃত হয়েছেন নিশ্চয়ই, এবং যারা এই প্রোগ্রাম দেখেননি পরবর্তীতে দেখবেন তারাও যথেষ্ট উপকৃত হবেন। জনাব পারভেজ কাজী আগেও বলেছে, এখনও বলছি, অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনি স্টুডিওতে এসেছি রাত্রেবেলা এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। আবারও ধন্যবাদ জনাব পারভেজ কাজী। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কুইজ নিয়ে কথা বলেছি এবং আইআরএস থেকে আইডি যাচাই বা অডিটের জন্য চিঠি পেলে কী করব সেটা আমরা বলেছি, এবং বিওআই রিপোর্টিং কেন জরুরি সেই বিষয়গুলো বিস্তারিতভাবে কথা বলেছি। আশা করি আপনাদের যথেষ্ট উপকার হয়েছে এবং আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।